এত বড় মাছ বাপের ঘরে কোনোদিন দেখেছ? যে পিস নিয়ে নিয়ে লাট সাহেবের মতো প্লেট নিয়ে খেতে বসে গেছ? শাশুড়ির কথায় রিমঝিমের চোখের কোণ বেয়ে টুপ করে ফোঁটা জল গড়িয়ে পড়ে প্লেটের ধারে। মুখে তোলা প্রথম লোকমাটা মাঝপথেই থেমে যায়। কি হলো? মুখে কুলু পেটেছ কেন? হালিমা বেগমের কণ্ঠে কাটা বাঁশের মতো খচখচে সুর। উনার শব্দগুলো রান্নাঘর পেরিয়ে উঠোনে ছড়িয়ে পড়ে। রিমঝিম ঠায় নিশ্চুপ বসে থাকে। শাশুড়ির এই কথাগুলো আজকের নতুন কথা নয়। বিয়ের 2 বছর পেরিয়ে গেছে এবং এরপর থেকেই নিয়ম করে পেটে খাবার না পড়লেও এরকম অনেক কথা তার গলার কাটা হয়ে জড়িয়ে থাকে। তৃপ্তির বদলে কষ্টে পেট টইটুম্বুর হয়ে যায়। কি হলো? কথা কানে যায় না? সবাই খাওয়ার সাথে সাথে এভাবে লাট সাহেবের মতো খেতে বসে গেছো কেন? আরও একবার বিদ্ধ করা হয় বাক্যবাণে। রিমঝিম কাপা কণ্ঠে বলার চেষ্টা করে। এভাবে বলছেন কেন আম্মা? হালিমা বেগম চোয়াল শক্ত করে জবাব দেন। বলবো না তো কি করব? বলি, বাড়ির বউরা খাবে সবার পরে। আমরা ছিলাম একরকম। আর তুমি হইছ ভিন্ন। যেদিন ভালো মন্দ খাবার হবে সেদিনের কথা তো বাদই দিলাম। রিমঝিম মুখ নিচু করে বলে। আমিও তো মানুষ, আম্মা। আমারও তো ক্ষুধা লাগে। হো। যেদিন ভালোমন্দ রান্না হবে সেদিনই বেছে বেছে তোমার ক্ষুধা লাগবে? হালিমা বেগম থেমে টিটকারির সুরে যোগ করেন। অবশ্য লাগবেই বা না কেন? বাপের জন্মে কোনোদিন এমন খাবার দেখেছ? নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থাও তো ছিল না। এতক্ষণ মুখ বুজে থাকা রিমঝিম আর চুপ থাকতে পারল না। তার পরিবারকে নিয়ে অপমান শুনে শরীরের রক্ত টকবক করে ওঠে। সে মাথা তুলে করা গলায় বলে। যাই থাকুক না কেন, আমার পরিবার আপনার মতো ছোটলোকি কোনোদিন করেনি। এক মুহূর্ত নীরবতা। তারপর হুট করেই এগিয়ে এসে রিমঝিমের চুলের মুঠি ধরে টেনে ধরল হালিমা বেগম। ব্যথায় তার শরীর কুকড়ে উঠল, চোখের জলে সবকিছু ঝাপসা হয়ে গেল। রিমঝিম আর নিজেকে সামলাতে পারল না। অশ্রুভেজা চোখে তাকালো স্বামীর দিকে, একটি আশার শেষ ঠিকানায়। কিন্তু সালমান নিরুত্তাপ। মুখে এক ফোঁটা স্পন্দন নেই। কোনো বিস্ময়ই নেই। তাকে যেন এই দৃশ্য ক্লান্ত করে তুলেছে কেবল। মাথা তুলে চোখাচোখি করল না, শুধু বিরক্ত ভঙ্গিতে বলে উঠল। আহ আম্মা, ছেড়ে দাও। খেতে বসেও তোমাদের এসব নাটক দেখতে ইচ্ছে করছে না। সালমানের কথায় কোনো আবেগ নেই। শুধু কিছু উদাসীনতা বেঁচে আছে। রিমঝিম বুঝতে পারল, এই বাড়িতে তার শরীরের ব্যথা কাউকে না কাঁদালেও স্বামীর অবহেলা তাকে নিঃশব্দে মাটিতে পুঁতে দিচ্ছে। চুল টেনে ধরাতে হয়তো চোখে জল এসেছিল, কিন্তু স্বামীর এই এক চিলতে তাচ্ছিল্য, তাতে চোখের ভেতরের সব কান্না একসাথে ঝরে পড়ল। হালিমা বেগম চুল ছেড়ে দিতেই রিমঝিম কিছু বলল না। শুধু ধীর পায়ে সামনে থাকা প্লেটটা ঠেলে উঠে দাঁড়ালো। প্লেটটা যেখানে ছিল সেখানেই রয়ে গেল। তাপমাত্রা কমে আসা ভাতের ধোঁয়া তখনও উপরের দিকে উঠছে। ভাতের উপর এক টুকরো মাছ আর কিছু বাসি সবজির ঝোল, যা অনেক কাঠখড় পুড়িয়ে জুটেছিল। কিন্তু আর খাওয়া হয়ে ওঠেনি। রিমঝিম একটু আর কারোর দিকে ফিরে তাকালো না। শুধু নিঃশব্দে নিজের রুমে চলে গেল। পেছনে পড়ে রইল কিছু অসমাপ্ত লোকমা, কিছু ব্যথিত নিঃশ্বাস, আর এক টুকরো ভালোবাসাহীন সংসার। ড্যাশ 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 ড্যাশ। রাত গড়িয়ে এলো। চুপচাপ ঘরে একা বসে রইল রিমঝিম। অন্ধকারে ঠাসা রুমটা যেন তার মনটাকেও আরো গাঢ় কালোয় রাঙিয়ে দিল। বালিশে মুখ গুজে হু হু করে কেঁদে উঠল সে। কিন্তু কেউ এলো না। না শাশুড়ি, না স্বামী, না সেই সংসারের কেউ একটি লোকমার জন্য তাকে জোর করে ডাকল না। একটু পরে দরজার সামনে হালকা পায়ের শব্দ পেল সে। ছোট ননদ, সামিয়া। এই বাড়িতে রিমঝিমের একমাত্র ভরসা। পায়ে পায়ে হেঁটে দুয়েকবার রুমের সামনে পায়চারি করল সে। কিন্তু হালিমা বেগমের তিরস্কারের সুর ভেসে এলো। তোর আবার কি দরকার এখানে? ভাবিপু তো খায়নি। সামিয়ার নরম সুরের কথায় হালিমা বেগম বেশ ঝাঝালো কণ্ঠে শুধায়। ওসব নাটক দেখতে হবে না তোকে। যা, ঘুমা গিয়ে। সামিয়া আর কোনো আওয়াজ শোনা গেল না। হয়তো চুপচাপ চলে গেল। এরপর আর ফিরে আসেনি। রুম থেকে রিমঝিম সব শুনল। দরজার ওপাশের প্রতিটি শব্দ যেন ছুরি হয়ে বিঁধছিল তার বুকে। তবু সে চুপ। শুধু কাঁদতেই থাকল। ননদ তো অনেক দূরের ব্যাপার। যেখানে স্বয়ং স্বামী, সে তো আরো বহু আগেই মুখ ফিরিয়ে নিয়েছে। সেই দুপুরের পরে একবারও জানতে চায়নি সে খেয়েছে কিনা, কিংবা ক্ষুধা লাগলো কিনা। রিমঝিম হাসল। এতদিন পরেও আর কি বা আশা করা যায়? হয়তো এটাই তার কপালে লেখা ছিল। এই নিঃসঙ্গতা, এই অবহেলা, এই গিলতে না পারা কান্নাগুলোই। রাত গড়াচ্ছে। এই পুরোটা সময় রিমঝিমের পেটে একটা দানাও পড়েনি। অপমানে আর রুম থেকে বের হওয়া হয়নি। এখন বের হলেও রিমঝিম জানে তার জন্য কোনো খাবার অবশিষ্ট রাখবে না। ক্ষুধায় পাক খেতে খেতে গলা পর্যন্ত শুকিয়ে আসছে। কিন্তু রুমে কোথাও কোনো শুকনো খাবার নেই যে একটু মুখে দেবে। রিমঝিম চুপচাপ বসে থাকে বিছানার এক কোনায়। দেয়ালে ছায়া পড়ছে জানালার পাশের গাছের পাতার, সেই ছায়াগুলোও যেন আজ তার মতোই কাঁপছে। ক্ষণে ক্ষণে হেঁচকি উঠছে। ভেজা চোখে বালিশ চেপে ধরেছে বুকে। একসময় দরজার আড়ালে শব্দ হয়। সালমান এসে দাঁড়ায়। চোখে বিরক্তির ছাপ, মুখে ক্লান্তি।
রিমঝিমের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, এই সামান্য কারণে এত কান্নাকাটি করছো কেন? রিমঝিম ধীরে মাথা তোলে। চোখে কেবল একরাশ বিষণ্ণতা আর মলিন দৃষ্টি। সে কণ্ঠ ভারী করে বলে, তোমার কাছে এটা সামান্য? আমি খেতে বসে মার খেয়েছি আজ। সালমান কাঁধ ঝাঁকিয়ে বলে, মার খাওয়ার মতো আচরণ করলে তো খাবেই। মা একটু বদমেজাজি, তা তো জানো। এসব মেনে চলতে শেখো। মুখে মুখে তর্ক করো কেন? রিমঝিম বিস্মিত দৃষ্টিতে তাকায় সালমানের দিকে। তোমার কাছে আমার কথাগুলো তর্ক মনে হয়েছে? আর তোমার মা যা বললেন, করলেন, সেগুলো? সালমান এবার সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে, এই তেজটাই তোমার সর্বনাশের কারণ। এখনো দেখো, আমার সাথেও মুখে মুখে করেই যাচ্ছ। রিমঝিম আর নিজেকে ধরে রাখতে পারে না। বুক ভেঙে কান্না আসে, কিন্তু সে আর কিছু বলে না। কি বলবে? এই মানুষগুলোর সাথে কথা বলার ইচ্ছেটাও যে মরে যাচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও এতক্ষণে ধরে চেপে রাখা কান্নাগুলো আরও বেরিয়ে আসতে চাইছে যেন। নিজেকে সামলাতে পারল না সে। রিমঝিমের হিচকি তোলা দেখে সালমান বিছানার পাশের ল্যাম্প নিভাতে নিভাতে বলে, ফ্যাচ ফ্যাচ করো না তো কানের পাশে। সকালে অফিস আছে আমার, ঘুমাতে দাও। এই কথাগুলো আর এক ফোঁটা আলো নিভে যাওয়া, সব মিলে একসাথে যেন আধার নামিয়ে আনে রিমঝিমের ভেতরটায়। সে চুপচাপ বিছানা ছেড়ে উঠে যায়। নীরব পায়ে গিয়ে দাঁড়ায় বারান্দায়। অন্ধকার রাত। কোনোদিকে পূর্ণিমার আলো ছিটে ফোটাও নেই। রাতের হাওয়া এসে তার চুল উড়িয়ে দেয়, তবু সে স্থির দাঁড়িয়ে থাকে। এই ঘর, এই মানুষগুলো, এই সম্পর্কগুলোতে হয়তো তার সময় ফুরিয়েছে। সে তো চেয়েছিল টিকে থাকতে। ভুল করে ভালোবাসতে চেয়েছিল। কিন্তু যাকে মা বলে ডাকতে চেয়েছিল, সেই হালিমা বেগম তাকে কোনোদিনই মেনে নেননি। 2 বছর পেরিয়ে গেছে। তবু তিনি এখনো সেই একই অবজ্ঞা, একই আঘাত পুষে রেখেছেন। রিমঝিম জানে, সে এই বাড়ির এক কোণাও নিজের করে পায়নি। সালমান, যাকে ভালোবেসে সব ভুল মেনে নিয়েছিল, তিনিও আজ কেবল মুখ ফিরিয়েই নয়, তাকে ছোট করতে দ্বিধা করেন না। সে চোখের জল মুছে নেয় ধীরে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকায়। চাঁদটা লুকিয়ে গেছে। মাঝে মাঝে পূর্ণিমার মতো আলো ছড়াতে চাচ্ছে আবার ঢেকে যাচ্ছে। আর সে জানে, এই চাঁদের মতো বাঁচাই এখন তার জীবন। ভুল তো সে শুরুতেই করেছিল। ভুল মানুষকে আঁকড়ে ধরেছিল, আর সেই ভুলের মাসুল এখন গিলে নিচ্ছে নিঃশব্দে, প্রতিটা রাতে, প্রতিটা নিঃশ্বাসে। এই বাড়িটাই হয়তো তার জন্য সঠিক ছিল না। নাকি এই সংসারটা কখনোই তার ছিলই না? ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আকাশে। রিমঝিমের ঘুম ভাঙল কারো ধাক্কাধাক্কিতে। সে তড়িঘড়ি করে চোখ খুলতেই হঠাৎই চারপাশটা চিনে উঠতে একটু সময় লাগে। নিজেকে আবিষ্কার করে ব্যালকনিতে। রাতে গ্রিলের সঙ্গে মাথা রেখে হয়তো কখন ঘুমিয়ে পড়েছিল সে খেয়াল নেই। ভেজা চোখ, ক্লান্ত শরীর আর গুমোট অভিমান হয়তো ঘুমের দিকে টেনে নিয়েছিল। গ্রিলের কাছে মাথা রেখে ঘুমানোর ফলে কান ধরে ওঠা ব্যথা যেন মাথার চারপাশে ঘুরপাক খাচ্ছে, তবু সে সেই ব্যথাকে পাত্তা না দিয়ে পাশে তাকায়। সালমান দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তি ফুটে আছে স্পষ্ট। রিমঝিমকে উদ্দেশ্যে করে ঠান্ডা গলায় বলে ওঠে, আমার অফিস টাইমও তো দেখি ভুলতে বসেছ। বলেছি না, আজ মিটিং আছে? খালি পেটে যেতে হবে দেখছি। রিমঝিম হকচকিয়ে ওঠে। তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায়, মুখে কথার আগাগোড়া গুছিয়ে বলার আগেই বলে ওঠে, আসলে রাতে। কিন্তু সালমান তার কথা থামিয়ে দিয়ে এক নিঃশ্বাসে বলে, উফ, তোমার সেই রাতের ড্রামা শুনতে ইচ্ছে করছে না এখন। আপাতত আমার খাবার চাই। এই কথাটা রিমঝিমের বুকে যেন কাটা হয়ে বিঁধে যায়। সে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে চুপচাপ। তবু মুখে কিছু না বলে নিজেকে সামলে নিয়ে নিচু স্বরে বলে, তুমি একটু অপেক্ষা করো। আমি কিছু বানিয়ে নিয়ে আসছি। তার গলার কম্পন সালমান হয়তো শুনতেই পায়নি। সে কাপড় নিয়ে চলে যায় ওয়াশরুমের দিকে, আর রিমঝিম হৃদয় জমে থাকা অগণিত অপমানের ভার নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। আজ সকালটাও বুঝিয়ে দিল এই সংসারে ভালোবাসার জায়গা তার জন্য বরাদ্দ নেই। তবু তার নিয়ম করে প্রতিদিনের ন্যায় খাবারের হাঁড়িতে পানি ঢালতে হবে, কারণ এখানে কান্নার চেয়ে পেট ভরানোটা অনেক বেশি জরুরি। রিমঝিম চুপচাপ রান্নাঘরের দিকে এগিয়ে গেল। শরীর ক্লান্ত, মন ভাঙা, কিন্তু হাত থামলে সংসার থেমে যাবে। এই ভয়টা এতদিন ধরে পেয়ে এসেছে। কিন্তু রান্নাঘরের চৈকাঠ মারাতেই হালিমা বেগমের কণ্ঠ যেন বজ্রাঘাতের মতো আঘাত হানল তার কানে। মহারানীর অবশেষে ঘুম ভাঙল বুঝি? আমার ছেলেটার অফিস আছে আর সে পড়ে পড়ে ঘুমাচ্ছে। এখন রান্না করবে কখন? আমার ছেলেটা ক্ষুধার্ত পেটে অফিসে যাবে, এই তো অবস্থা। শাশুড়ির কথায় এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে গেল রিমঝিমের। কথাগুলো মাথার মধ্যে গুড়ি মেরে থাকা আবেগগুলোকে জাগিয়ে তুলল। আজ আর সে নীরব থাকল না। চোখে মুখে জমে থাকা অভিমান, অপমান আর ক্লান্তির ছাপ নিয়ে স্পষ্ট কণ্ঠে কড়া ভাষায় বলে উঠল, আপনার ছেলের দায়িত্ব কি শুধু তার বউয়ের? আপনি তো তার মা। শুনেছি, বউয়ের চেয়ে মায়ের দায়িত্ব আগে। আমি না এলে আপনি করে দিতে পারতেন না? মুহূর্তে ঘরে নিস্তব্ধতা নেমে এলো। হালিমা বেগম যেন বিশ্বাসই করতে পারছিলেন না নিজের কানে। একটু থমকে দাঁড়িয়ে রিমঝিমের দিকে তাকিয়ে রইলেন।
বোঝাই যাচ্ছে রিমঝিমের মতো নরম মেয়ের কাছ থেকে এমন হুট করে জবাব আশা করেননি উনি। দীর্ঘক্ষণ পরে হুঁশ ফিরতেই হালিমা বেগম মুখ ভেঙচিয়ে চেঁচিয়ে উঠলেন বিলাপের সুরে। এই মেয়ে এখন আমার মুখে মুখে তর্ক করে। বাড়ির বউয়ের আওয়াজ থাকার কথা ঘরের ভেতরে, সে এখন রেঁধে খেতে শেখার বদলে আমাকে শেখায়। রিমঝিম শীতল গলায় জবাব দিল। আমার আওয়াজ বাইরে যায়নি আম্মা। আপনার আওয়াজই তো পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। হালিমা বেগম থেমে গেলেন। নরম মেয়ে হুট করে এমন শক্ত হয়ে উঠাটা তিনি মেনে নিতে পারলেন না। রিমঝিম আর কোনো কথা বাড়াল না। চুপচাপ পা টেনে রান্নাঘরে চলে গেল। কিন্তু আজ তার ভেতরের নীরবতা আর আগের মতো নিষ্ক্রিয় না, বরং যেন তাতে জমাট অভিমান আর একটা দৃঢ় সিদ্ধান্ত জন্ম নিয়েছে। এইভাবে আর নয়। যে দিন আছে, নিজেকেই ভালোবাসবে। নিজেকেই গুরুত্ব দেবে। রিমঝিম হাতে তুলে নিল সবজিগুলো। দুয়েকটা মেনু নয়, বরং সে আজ কয়েক পদ রান্না করল। নিজের পছন্দের মতন, যত্ন করে, সময় নিয়ে। সে জানে, এই ঘরে তার কথা কেউ ভাবে না। তাই এবার সে নিজেকে নিয়েই ভাববে। রান্না শেষ করে সালমানের জন্য খাবার সাজিয়ে দিল। সালমান গম্ভীর মুখে এসে বসল। অফিসে দেরি হয়ে যাচ্ছে বলে আর কাউকে ডাকল না সে। এমনকি হালিমা বেগমকেও না। চুপচাপ তাড়াহুড়োয় সে খেতে লাগল। না কোনো অভিযোগ, না কৃতজ্ঞতা। শুধু নিজেরটা বুঝে নেয়া, এটাই যেন তার অভ্যাস। রিমঝিম একটুও পাত্তা দিল না এই নীরব প্রতিক্রিয়াগুলোকে। সালমান খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যেতেই রিমঝিম চুপচাপ নিজের প্লেট নিয়ে টেবিলে বসে পড়ল। ধীরে ধীরে আইসি ভঙ্গিতে খেতে খেতে একসময় হালকা একটা ঢেকুর তুলল। শরীর একটু শান্তি পেলেও মন ততটা না। তবু একটা গভীর প্রশান্তি তার চোখে মুখে। নিজের হাতে রান্না করে, নিজের জন্য খাওয়া, সেই অধিকারটুকু আজ সে ছিনিয়ে নিয়েছে। ঠিক তখনই হালিমা বেগম ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে এলেন। চোখে তীব্র কৌতূহল আর অভিমান। দীর্ঘ সময় কেউ না ডাকায় তিনি নিজেই আজ আগো বাড়িয়ে বের হলেন। আর বেরিয়ে দেখলেন রিমঝিম টেবিলে একা বসে খাচ্ছে। আর নিজের মতো করেই সন্তুষ্টিতে ঢেকুর তুলছে। হালিমা বেগম আশেপাশে দৃষ্টি দিলেন। ছেলে তার কোথাও নেই। তার মানে সালমান আজ একা একা খেয়ে বেরিয়ে গেছে। তাকে একবার ডাকলও না। তিনি আপন ভাবনায় মশগুল হলেন, তার ছেলেকে এই মেয়ে রাতে কিছু করেনি তো? না হয় সকালে উঠে এত ফটর ফটর করে কোন সাহসে? বিয়ের এই 2 বছর তো কোনোদিন চোখ তুলে কথা বলেনি, সেই মেয়ে আজ এত কথা। তার উপর ছেলে আজ তাকে একটাবার খাওয়ার জন্যও ডাকল না। এসব ভেবে মনের মধ্যে ছেলের উপর অভিমান আসতেই মুহূর্তে তিনি ক্রোধে ফেটে পড়লেন। এত সহজে তার মা ভক্ত ছেলেকে ওইদিকে নিতে দেওয়া যাবে না। আসুক আজ সন্ধ্যায়। আপাতত এখনেরটা দেখা যাক। হালিমা বেগম এগিয়ে গেলেন। তাদের চোখাচোখি হল। কিন্তু আজ রিমঝিম চোখ সরিয়ে নিল না। সে আপনমনে খেতে ব্যস্ত। চোখের ভাষায় যেন স্পষ্ট বলে দিল, এবার আমি আমার মতো করে বাঁচব। হালিমা বেগম ধীরপায় ডাইনিং টেবিলের দিকে এগিয়ে এলেন। রিমঝিম তখনও নিজের প্লেট থেকে শেষ খাবার তুলছে মুখে। হালিমা বেগম চেয়ারে বসে পড়েই বলে উঠলেন, কাল এই বাড়িতে তামাশা কম হলো নাকি? আর তুমি আজ দেখি আগে আগে খেয়েও নিচ্ছ। যাও তো, আমার নাস্তা আনো দেখি। রিমঝিম মুখে শেষ গ্লাসটা গিলে নিয়ে শান্ত স্বরে শুধালো, কিসের নাস্তা? মানে, আমি খাবো না? চোখ কুঁচকে উত্তর দিলেন হালিমা বেগম। রিমঝিম মৃদু হাসল, কিন্তু সে হাসির নিচে চাপা পড়া অভিমানটা স্পষ্ট। আপনি খাবেন? কি বলতে চাইছো তুমি? আমার সাথে মশকরা করছো তুমি? রিমঝিম এবার স্পষ্ট গলায় বলল, কাল রাতে আপনি আমাকে খেতে দেননি। এমনকি ইঙ্গিতে বলেছিলেন, আমি নিচু জাত। তাহলে সেই নিচু জাতের রান্না করা খাবার খেলে তো আপনার গায়ে লাগতেও পারে। তাই আপনার কথা ভেবেই আজ আপনার জন্য কিছু বানাইনি, আম্মা। হালিমা বেগম থ হয়ে গেলেন। এমন কথা শোনার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। কিন্তু তার স্বভাবসিদ্ধ রাগে আবার মুখ খুললেন। বাড়াবাড়ি কইরো না। যাও, আমার খাবার দাও। রিমঝিম এবার আর একচুলো সরল না। চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, আপনি কি অসুস্থ আম্মা? মানে? হালিমা বেগমের প্রশ্নে রিমঝিম স্বাভাবিক কণ্ঠে উত্তর দেয়, আপনার তো হাত পা দিব্যি সবল আছে, আম্মা। নিজের জন্য কাজ করুন। কারণ যখন বয়স হবে, আর হাত পা অবশ হয়ে যাবে তখন কেউ এসে থালায় সাজিয়ে খাওয়াবে না। তখন আপনার এই অহংকারও আপনাকে ভাত তুলে দেবে না। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো টেবিলে। রিমঝিম প্লেট নিয়ে উঠে দাঁড়ালো। রিমঝিম চেয়ারে বসেই একবার তাকালো হালিমা বেগমের দিকে। নিজেকে ছোট করে আর কারো অহংকারের খাদ্য হতে দেবে না সে। সে প্লেট নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে উঠল, যাকে আপনি ছেলের বউ করে আনতে চাইছেন, সে ভুল করেও কখনো কোনো অচল মানুষকে টেনে বাঁচাবে না, আম্মা। আপনার শরীর যদি একদিন চলতে না পারে, তখন সে মুখ ঘুরিয়ে চলে যাবে। হালিমা বেগম বিস্মিত চোখে তাকিয়ে রইলেন। মুখে কোনো শব্দ নেই। আমি সব জানি। আপনি যা লুকিয়ে রেখেছেন, তা অনেক আগেই জেনেছি। চিন্তা করবেন না, এই অসুস্থ পরিবেশে আমি আর বেশি দিন থাকব না। আপনার উদ্দেশ্য সফল হোক, এটাই চাই। ততদিন দয়া করে আমাকে আমার মতো থাকতে দিন।
না হয় আমি অন্য ব্যবস্থার সাব্যস্ত হব। কথাটা বলেই রিমঝিম ধীরে ধীরে টেবিলে রাখা বাকি খাবার প্লেটে তুলে নিল। হালিমা বেগম চেয়ারে বসা অবস্থায় ঘামলেন। নীরবতার ভেতর চামচের আওয়াজও তখন যেন তার কাছে কর্কশ মনে হচ্ছিল। রিমঝিম সব গুছিয়ে নিজের প্লেট নিয়ে সে রুমের দিকে এগিয়ে গেল। পিঠ সোজা, চোখে জল নেই, কিন্তু বুকের ভেতর কষ্টটা জমে জমে শক্ত হয়ে উঠেছে। নিজেকে সে আজ একটু বেশিই ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছে। সবসময় নরম থেকে জীবন চলে না। কারো সম্মানের জন্য নিজের অপমান মেনে নেওয়া দুর্বলতা নয়, কিন্তু বারবার একই জায়গায় নিজেকে হারানোটা বোকামি। হালিমা বেগম চুপচাপ রিমঝিমের যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। রিমঝিমের হেঁটে চলে যাওয়া, দরজা বন্ধ হওয়ার আওয়াজ, সবকিছু যেন এক অলিখিত চাবুক হয়ে এসে আঘাত করল তার গায়ে। ড্যাশ ড্যাশ ড্যাশ। সন্ধ্যার আলো ধীরে ধীরে ঢুকে পড়ছিল ঘরের কোনায়। রিমঝিম একা বসে ছিল টেবিলের পাশে। চোখের সামনে আচারের বয়ামগুলো সারি করে সাজানো। একটা একটা করে ঢাকনা খুলে যাচ্ছিল আর একটা একটা থেকে চামচ তুলে মুখে দিচ্ছে। লেবুর আচার, আমের আচার, ঝালকুল, আর নিজের হাতে বানানো মিষ্টি টক জাম। সবগুলো থেকে পরপর চামচ মুখে পুরে তৃপ্তির সহিত ঢেকুর তুলছে। সে নিঃশব্দে আপনমনে খেয়ে যাচ্ছে। চলে যাব যখন, আমার হাতে বানানো কিছু দিয়ে অন্যরা মুখ মিঠা করবে, সেটা কেন হবে? ভাবনাগুলো কাটার মতো খচখচ করছিল বুকের ভেতর। ইচ্ছে না থাকা সত্ত্বেও সে পরপর আচার ভর্তি চামচ মুখে তুলছে। হঠাৎ একটা পোপর এসে সজোরে পড়ে গালে। তার চোখ কেঁপে উঠল। আচারের একটা বয়াম টেবিল থেকে পড়ে গড়িয়ে গেল। মেঝেতে ঠুকে টুক করে একটা শব্দ হলো। সে ধীরে ধীরে চোখ তুলতেই দেখে সালমান দাঁড়িয়ে আছে। রক্তচক্ষু দৃষ্টিতে চেহারায় ঘৃণা নিয়ে রিমঝিমের দিকে তাকিয়ে আছে সে। কিন্তু রিমঝিম কেঁদে উঠল না। চোখ ভর্তি জল নিয়ে চুপচাপ তাকিয়ে রইল। না কোনো প্রশ্ন, না প্রতিবাদ। শুধু গালে লালচে ছাপটা জ্বালিয়ে যাচ্ছে হালকা। সেই যন্ত্রণার চেয়ে বড় যন্ত্রণা ছিল এই নীরব অপমান, যেটা সে নিয়ত